เดี๋ยวนะเดี๋ยวติดที่ไม่เอาละมีรถแบไปกันเลมีรถยแบบอะไรพูดมากแล้วบ้าเขาบ้าเขา
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। যে আসলে এই ইফতারের পরে এই টাইমটাতে সেমিনারে যুক্ত হওয়া খুবই টাফ। তারপর ধন্যবাদ সবাইকে যুক্ত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আর আমার পক্ষ থেকে, অ্যাডভান্টেজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এবং আল্লাহ তাআলা আমাদের বরকতপূর্ণ মাসে আমাদেরকে একত্রিত হতে দিয়েছেন এবং একটা মাধ্যমে শুক্রিয়া। আর আপনাদের সাথে এখন একটা 7:30 বা 7:40 পর্যন্ত আমি থাকতে পারবো, যেহেতু নামাজের সময়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা ধারাবাহিক আমি আলোচনা করার পরে যদি একটু করেন বা সামনাসামনি যদি প্রশ্ন হয়, যদি হ্যান্ড রাইজ করেন, তাহলে আমাদের আলোচনাগুলো ভালো হয়। এখানে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলবো যে সেমিনার মানে শুধু যে আমাদের অ্যাড দিব বা হচ্ছে আমাদের সবকিছু দেখাবো বিষয় এরকম না। হয়তো এখানে আছেন কয়েকজন ভাই আমার ইতিপূর্বে আমার সেমিনার করেছেন। তো আজকে সময় স্বল্পতার কারণে কিছু বিষয় স্কিপ করব। আহ, আশা করি আপনাদের এখান থেকেই নতুন যারা যুক্ত হয়েছেন কিছু শিখবেন ইনশাআল্লাহ। আমরা নলেজ শেয়ার করে একে অপরের সাথে যুক্ত হয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। ডিপ্লোমা করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি করেছি ত্রিপুরাতে। বিভিন্ন ফ্যাক্টরিতে জব করেছি প্রায় দীর্ঘ 12 বছর। কমপ্লায়েন্স এবং মেনটেন্যান্স এর লাস্ট আমি ম্যানেজার হিসেবে মাল্টিনেশনাল কোম্পানি ছিলাম। আর অ্যাডভান্টেকের অপারেশন ডিরেক্টর। আর অ্যাডভান্টেকের দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে অ্যাডভান্টেক বিডি, এই প্রফেশনাল লার্নিং পার্টগুলো নিয়ে কাজ করে। আর হচ্ছে আপনার অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ার লিমিটেড, সেল সার্ভিস অটোমেশন স্পেয়ার পার্টস এর এবং ফ্যাক্টরি কনসালটেন্সি হিসেবে কাজ করি আমরা। হচ্ছে আমাদের পরিচয়। আর উত্তরা 6 নম্বর সেক্টরে আমাদের অটোমেশন এবং কন্ট্রোলিং এবং হচ্ছে আপনার সাব স্টেশন সকল ল্যাব এখানে আছে। আপনাদের সকলকেই আমার অফিসে কফি দাওয়াত দিয়েই আমি আজকে শুরু করলাম। তো প্রথমেই দেখেন কিছু ডেমো কোশ্চেন। কথা শুরুতেই প্রশ্ন, মেনটেন্স বলতে কি বুঝাই, মেনটেন্স কত প্রকার, শিডিউল মেনটেন্স কি, পেরিডিক্যাল মেনটেন্স কি, মেনটেন্স করি, ইউটিলিটি কি, ইউটিলিটি ডিপার্টমেন্ট কি কি থাকে, টিপি কি, ডব্লিউটিপি কি, তারপর হচ্ছে ডব্লিউটিপি সাবস্টেশন বলতে কি বুঝায়, সাবস্টেশন কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, জেনারেটর কতদিন পর পর মেনটেন করতে হয়, সরি, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো চেক করতে হয়, বয়লার কি কি টেস্ট করতে হয়, বয়লার কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, বয়লার টেস্ট গুলোর নাম, ওয়াটার ট্রিটমেন্ট কি, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কমপ্লান্স, কম্প্রেসর কি, কমপ্লান্সের কিছু কম্প্রেসর কাজ কি, মেনটেন্স ইঞ্জিনিয়ারিং আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট, এখানে কমপ্লায়েন্স বা হচ্ছে টেকনিক্যাল অডিট চলে আসছে। এটা হচ্ছে ডেমো কোশ্চেন 1। আমাদের আরেকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা আপনাদের জাস্ট খালি একটু, যারা জব করে এগুলো তো জানেন, যারা বিগিনার একদম আপনাদেরকে জাস্ট একটু চিন্তা করার জন্য। দেখেন এখানে বাস বার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, ট্রান্সফরমার ক্যালকুলেশন, লোড কত প্রকার, পারফেক্টের ক্যালকুলেশন কিভাবে করবেন, এসি ভিসিবি কোনটা কোথায় ইউজ করা হয়, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফর্মার আর্থিং কয়টা দিবেন, জেনারেটর আর্থিং কয়টা দিবেন, এলটি আর্থিং কয়টা দিবেন, এসটি আর্থিং কয়টা দিবেন, আর্থিং কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, ইউপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত ফিট হতে হবে, এলপিএস আর্থিং সর্বনিম্ন মান কত ফিট কি, সিস্টেমের কপার রডের সাইজ কত হওয়া উচিত, তারপর হচ্ছে এলপিএস কপার রডের মান কত হতে হবে, অ্যালায়েন্স হচ্ছে এবং আরআইসি কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফি কয়টা স্টেজ থাকে, কেবল কেবল ইনসুলেশন যে আমরা রেজিস্ট্যান্স টেস্ট করি সেটা হচ্ছে আপনার আহ কেবলের যে এর সর্বনিম্ন কত মেগা হতে হবে। এটা হচ্ছে জাস্ট এই ইটি আপনাদের কথা শুরুতে প্রশ্ন দিয়ে যে আপনারা যারা, আমরা তো এখানে সবাই ইঞ্জিনিয়ার, কয়টা আমি পারি বা কি পারি একদম
কোশ্চিন, সিম্পল কোশ্চিন এগুলো। আহ, এটা আপনাদের ইস্যু, ডেভেলপ করতে হবে। আচ্ছা, মেনটেনেন্স কাকে বলে বা কি? মেনটেনেন্স হচ্ছে দীর্ঘকাল চলার ফলে মেশিনের ক্ষয় হয়, বা হচ্ছে আপনার এখানে এখানে বলতেছি যে মেনটেনেন্স হলো দীর্ঘকাল ব্যবহারের ফলে মেশিন ইকুইপমেন্ট সিস্টেমের ক্ষয়ের কারণে ফাংশন বা ব্যবহারকালে কার্যক্ষমতা হ্রাস পায়। প্রতিরোধ করতে চালানোর পরীক্ষা ও মেরামত কার্যক্রম। মেশিন বিভিন্ন কারণে ক্ষয় হয়, যেমন ঘর্ষণ, ক্যালিব্রেশন, বাহ্যিক আঘাত, ইন্টারনাল ইম্প্যাক্ট, মেকানিক্যাল পার্ট যেমন নাট বল্টু এই সেই, তারপর সেন্সর গুলো। মানে আপনার এগুলোর একটা চেক ব্যাক করার জন্য করে মেশিনটাকে তার জায়গাতে করতে হবে। মেনটেন্স করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য করার পরে আমি মেন আলোচনায় চলে যাব। মেনটেন্সের উদ্দেশ্য দেখেন, মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ, পরিবেশের সুরক্ষা নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্টের নির্ভরযোগ্য নিশ্চিতকরণ, মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ। মেনটেন্যান্স সাধারণত এখানে তিন প্রকার দেওয়া আছে: কারেক্টিভ মেনটেন্যান্স, ক্রিটিক্যাল মেনটেন্যান্স, শিডিউল মেনটেন্যান্স। এখন দেখেন, এগুলো তো আপনারা করবেন। এই যে মেনটেন্যান্স না করলে কি হয়, আমাদের রানা প্লাজা এবং হচ্ছে তাজরিন ফ্যাশন 2013-তে যখন কোলাপস হলো, এখন তখন আমরা কিন্তু এলাকায় কি অবস্থা হয়েছিল এলাকাটা, শুধু যে মালিকের বা যাদের প্রাণ গেছে তাদের ক্ষতির বিষয়টা এরকম না, এলাকাটাকে একদম একটা বিল্ডিং শুধু রানা প্লাজার জন্য এলাকাটাকে একবার তছনছ হয়ে গেল সব। তো সেই জন্য আপনার রেগুলার মেনটেন্যান্স বা নিয়ম নিয়ম মাফিক যদি আপনি ইঞ্জিনিয়ার না হতে পারেন, নিয়ম মাফিক যদি কাজ করার মন মানসিকতা তৈরি না হয়, তখন খালি বিপদ, আমাদের বিপদগুলা ঘটবে। সেই জন্য আমরা নিয়ম মাফিক কাজ করব। কিভাবে কাজ করব সেই জন্য এগুলো আমি আর কি করলাম না। এই শিডিউল মেনটেন্সটার ব্যাপারে একটু কথা বলবো একটু। আচ্ছা, কেমিক্যাল অডিট বা বিভিন্ন অডিট কি চাই? আপনার শিডিউল মেনটেন্সের এটা একটা ফরম্যাট। এটা হচ্ছে আপনার যতগুলা মেশিন থাকবে, এই মেশিন গুলো এনএফপি এর অনুযায়ী 15 দিন পর পর, মানে মাসে 2 বার আপনাকে মেনটেন্স করতে হবে, মেশিন মেনটেন্স করতে হবে। এবং এটা আপনার মাসের প্রথমে এরকম একটা শিডিউল মেনটেন্স থাকবে, কোন মেশিনটা কবে করবেন। এই অনুযায়ী মেনটেন্স করে কি করলেন সেই তারিখে সেটা আপনাকে রেজিস্টার খাতায় নোট করে রাখতে হবে। বিভিন্ন প্রকার অডিট এবং হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সেটা মনিটরিং করবে। আচ্ছা, ডেইলি কম্প্রেশন মনিটরিং রেকর্ড, এটাও কম্প্রেসর গুলো যে আমাদের চলে, এটা হচ্ছে কয়টা, মনে করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা হচ্ছে আমাদের ইউএস কোম্পানির আমার। তো এখানে দেখেন, 8টা টু 8টা 24 ঘন্টা মনিটরিং করতে হবে। আপনার কম্প্রেসারের হচ্ছে আউটলেট প্রেসার বার কত, এলিমেন্ট টেম্পারেচার কত, এভিডেন্ট টেম্পারেচার কত, এগুলো হচ্ছে সবগুলো আপনার করতে হবে। কেমন? আপনার রফিকুল ইসলাম, আপনার ইয়াতে লেখা উঠছে, আপনি করেন। তো এভাবে করে আমরা রেসপন্সিবিলিটি পার্সন দিয়ে সিগনেচার করে প্রতিদিনের রিপোর্ট করে রাখতে হয়। এগুলো বিভিন্ন প্রকার অডিট এবং হচ্ছে আপনার মেশিন গুলো ঠিক আছে কিনা, এবং কোনো ঘটনা ঘটলে এগুলো আপনার ওয়ারেন্টি যে মেশিন গুলো থাকে এগুলো মনিটরিং করে। সো ওয়ারেন্টির পরেও এগুলো লাগবে, এগুলো 24 ঘন্টা মনিটরিং রেকর্ড রাখতে হয়। আপনার প্রোডাকশনের ক্ষেত্রে এগুলা হিসাব নিকাশের অনেক বিষয় আছে। গ্যাস জেনারেটর সেম ভাবে, গ্যাস জেনারেটর সিলিন্ডার যত সিলিন্ডার হচ্ছে, এখানে হচ্ছে 16 সিলিন্ডারের, প্রত্যেকটা সিলিন্ডারের 1 ঘন্টা পর পর আপনার মনিটরিং করতে হয় যারা ইউটিলিটি দায়িত্ব পালন করে। তো এই জিনিসগুলো কেন আলোচনা করলাম, যে আপনি প্রথমে, আমি সবসময় যেটা বলে আসি, একদম দৃঢ়তার সাথে বলে আসি, যে প্রথমে আমাকে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, গুড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা আপনি যখন মেনটেন্যান্সে জব করবেন, আপনাকে সব মনিটরিং করতে হবে, গোটা ফ্যাক্টরি মনিটরিং করতে হবে। কারণ ধরেন আপনি জয়েন করার পরে, জয়েন করলেন কোথাও, চাকরি হলো, যদি শিডিউল মেনটেন্যান্স না বুঝেন আপনি, বা হচ্ছে চেক লিস্ট গুলোর ব্যাপারে কোনো ধারণাই নাই আপনার, তখন কিন্তু আপনি খুব ঝামেলায় পড়বেন। তো সেই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে যতটুকু পারি আমরা আমাদের সময় থাকতে থাকতে আমাদেরকে স্কিল গুলো অর্জন করতে হবে। এবং যদি যারা জবে জয়েন করেছে, জব ছেড়ে আবার স্কিল ডেভেলপের জন্য কেউ আবার ছোটাছুটি করিয়েন না। এরকম অনেক পাবলিক আছে যে 50,000 টাকা 60,000 টাকা 70,000 টাকা জব করে, ওই জবটাকে ছেড়ে এসে স্কিল ডেভেলপ করে।
সেটা একবার নিজের পায়ে নিজের কুড়ুল মারা হবে আমার মতে। এখানে অনেক সিনিয়র পার্সন আছেন, আপনারা বলবেন এই বিষয়গুলো। কারণ আপনাদেরকে শুধু যে গাইডলাইন আমাদের পক্ষ থেকে যদি কোনো কিছু দিতে পারে, এটা অসফলতা। যে যেটা জব করতেছেন সেই জব থেকেই, জবের আশেপাশে হোক, অনলাইন অফলাইন যেভাবে হোক, আপনি একটু স্কিল ডেভেলপ করে দেন আপনি আপনার মতো ডাইভ করবেন, ডাইভ নেবেন। দেখেন এখানে একটা আছে কি, আমি যে 300 অ্যাম্পিয়ারের এমডিবি প্রয়োজন আমার। এখন বলেন তো কি কি লাগবে, একটু সামান দেন তো কয়েকজন ভাই, মেন মেন বিষয়গুলো বলবেন। আছেন না যারা জব করেন এখানে তো অনেকেই আছে, হুম, বলেন দুই তিনজন ভাই। কে বলবেন? আমি আপনাকে ধরেন আপনার ক্লায়েন্ট আমি, বা আমি একটা কোম্পানি দিব, আপনাকে বললাম 300 অ্যাম্পিয়ার এমডিবি নিট, কি কি লাগবে? প্রথমে একটা বক্স লাগবে, বলেন কেউ বলেন। বক্স লাগবে, বাসবার লাগবে, বাসবার সিলেক্ট করতে হবে। বাসবার কয়টা লাগবে? বাসবার লাগবে 5টা, 3টা ফেজের, একটা নিউট্রাল, একটা আর্থিং। আচ্ছা, আর কি লাগবে? এমসিসিবি বেকার লাগবে, এই তো নাকি? এমসিসিবি ব্রেকার লাগবে। তারপরে 300 অ্যাম্পিয়ার ভিতরে আমার কিরকম কয়টা মেশিন চলবে সেই অনুসারে আমার ব্রেকার আলাদা কোয়ান্টিটি বের করতে হবে। আউটপুটে, গুড। আচ্ছা এখানে, আচ্ছা এখন 300 অ্যাম্পিয়ারের জন্য বলেন কিভাবে আমি বের করবো বাসবার, লিখবো কেমন, কেমন বের করবো? বাসবারের সূত্র কি? থিকনেস উইথ গুড। ইন্টু সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর কত? 1.55 হিসাব করি আরএসসি অনুসারে। গুড। আসুন, আচ্ছা, তারপর হচ্ছে, এটা হচ্ছে 3টে ফেজ আমরা সমান সমান নিব। তারপর হচ্ছে নিউট্রাল কতটুকু নিব, সেম নিব, এই তো। আর্থিং, আর্থিং অর্ধেক হলেও চলে। অর্ধেক 50%। আচ্ছা গুড। এখন দেখেন, থ্যাংক ইউ আপনাকে। এখন আমাদের একটা বাসবারের, এই বাসবারের সূত্র হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে 1 পার স্কোয়ার মিটার আর কি, এতটুকু খন্ডের মধ্যে কতটুকু আপনার এই যেতে কারেন্ট নিতে পারবেন। 1.55, এটা হচ্ছে আরএসি আর এনএফপি এর স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার কপারের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1.09 অ্যাম্পিয়ার। এখন দেখেন এই যে ক্যালকুলেশনটা, যারা জানেন যারা জানেন না, এই জিনিসগুলো জানতে হবে। কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, বেচার ক্যালকুলেশন, এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে। এখানে হচ্ছে আপনার কত এমএম লাগবে আমার বাসবার, উইথ লাগবে আপনার 20, থিকনেস হচ্ছে 10, হলেই 1.55 গুণ দিলেই আমার 210 অ্যাম্পিয়ার হয়। মানে এটা এতটুকুই লাগবে আমার বাসবার। এগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে বাসবার ক্যালকুলেশনের। এখন সমসাময়িক সময় এগুলা দেখাই দিই যে আমরা কি করে থাকি। দেখ, শুধু বাসবার জানলে কি হবে, বা আমাকে ডিটেলস জানতে হবে? আমি প্রথমে বলি, আপনি অটোমেশন ইঞ্জিনিয়ার হন, আপনি আর কিছু হন, কিন্তু আপনি ইলেকট্রিক্যাল পার্টটাকে ভাই স্ট্রংলি আপনাকে সাজাতে হবে, তাহলে মজা পাবেন চাকরি সারা জীবন। আর মানে ওপর থেকে যদি রাইখের নিচের দিকে দৌড়াদৌড়ি করেন তাহলে তো বিপদ। বাসবার ক্যালকুলেশন, এই যে বাসবার ক্যালকুলেশন, ওয়েট ক্যালকুলেশন এবং টাকা, আমাদের এটা একটা ক্লাসের আমাদের ভিডিও, আমরা কি করে থাকি দেখেন। বাসবারের ক্যারেক্টারিস্টিক গুলো কেন নেব, কি এটা আলোচনা করে থাকি। তারপর যে কপার বাসবার, অ্যালুমিনিয়াম বাসবার, যে যে কারেন্ট ডেনসিটি যেটা বললো ভাই, যে 1.55, 1.5 থেকে 3.2 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়। পার আরএসি এনএফপি এত, পার মিলিমিটার স্কোয়ার মিলিমিটার 1.55 ধরা হয়। তারপর অ্যালুমিনিয়ামটা হচ্ছে এই যে 0.8 থেকে 1.5 ভাবে। আপনার বাসবারের থিকনেস উইথ কারেন্ট ডেনসিটি যেটা বললো আমাদের, এটা হচ্ছে আপনার থিকনেস, এটা হচ্ছে উইথ, আর লংটা হচ্ছে ওয়েটের সমান নিতে হবে, তাছাড়া কোনো নেওয়ার প্রয়োজন নাই। বাসবার গুলা কেমন হয়, এরকম হয় যে এর বাইরেও হয়, এটাও হয়। তারপর হচ্ছে দেখেন, বাসবার যে আপনি কালেক্ট করবেন, একটা ট্রান্সফরমার দিল যে আপনার 11/0.4 কেভি একটা ট্রান্সফরমার, কত নিবে, তখন কি করতে হবে, ওটা আপনার
কারেন্ট বের করতে হবে। কারেন্ট বের করে তখন এলটি সাইডে, সেকেন্ডারি সাইডে আপনার কারেন্ট বের করে এই কারেন্ট অনুযায়ী থিকনেস, মানে ভাই যেটা বললো ওভাবে বের করা যায়, এভাবে বের করাও যায়। আবার মনে করেন আপনি দুইটা ভ্যালু পেয়েছেন, এটা ভ্যালু বের করা যায়। এগুলো পূর্ণাঙ্গ ভাবে আমি একটা জাস্ট আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কত স্কোয়ার মিলিমিটারে নেবেন, কি নিবেন, কেন নিবেন, এই ক্যালকুলেশন গুলো। তারপরে অ্যালুমিনিয়াম কিভাবে ক্যালকুলেশন করব, অ্যালুমিনিয়াম কত স্কোয়ার মিলিমিটার লাগবে আমার টোটাল। তারপর হচ্ছে আমি যে টাকা বের করার জন্য, দেখেন এখানে বলছে যে বাসবার ওয়েট ক্যালকুলেশন ফর্মুলা। ওয়েটের জন্য কি কি প্যারামিটার গুলো দেখতে হবে, ওয়েটের সূত্র হচ্ছে এটা। এই সূত্রগুলোকে একটা কনভার্ট করে আমাকে এখান পর্যন্ত এসে দেখেন 5 ফিটের একটা আমার বাসবার নিয়েছিলাম, 8.18 কেজি আমার ওজন। এখানে আমি 4টা বাসবার ধরেছি, আর্থিংটাকে ধরে নিই, 6 কেজি প্রয়োজন। 1600 টাকা কেজি হলে আমার 52,409 টাকা আমার এই বাসবারটাতে, 4টা বাসবারের প্রাইস। তো দেখেন এটা, এবং বাসবার গুলো কত ইঞ্চি পর পর আপনি করবেন সেটাও এখানে দেওয়া আছে। মানে স্থাপন করার যে কত ইঞ্চি পর পর একটা থেকে একটা পেজে হবে, সেটা আলোচনা করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা, এটা যে শুধু এখানে আলোচনা এরকম না, এটার বাইরে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আছে এগুলোর, যে আপনার স্ট্যান্ডার্ড কি বলছে, বিএমবিসি কি বলছে, এনএফপি কি বলছে, বিষয়গুলো। প্রিয় ভাই, তো যাক, এতটুকু আপনাদেরকে দু একটা আমি নিয়ে যাব দেখার জন্য জাস্ট। আর এখানে অনেক কিছু আলোচনা আছে। আমি এখন একটু আপনাদের 2-3 মিনিট নষ্ট করব, যে এখানে হচ্ছে একটা ফ্লো চার্ট করেছি। সেটা হচ্ছে ফ্লো চার্টের আমরা উল্টা দিকে চলি। আমি সবসময় বলি যে আমরা যখন জয়েন করি আমাদের বাংলাদেশে বা প্রেক্ষাপটে আমরা উল্টা দিকে চলি। এই বিষয়ে একটু আলোচনা করবো। তো ধরুন এখানে সাব স্টেশন ইনস্টল হচ্ছে, এই জায়গাতে সাব স্টেশন ইনস্টল হচ্ছে। সাব স্টেশন ইনস্টলের সময় আমি জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পোস্টে জয়েন করি না কেন, জয়েন করার পরে 8-10 দিন, 5 দিন, 15 দিন আমি প্র্যাকটিসে আমরা ঘুরি, যারা ইঞ্জিনিয়ার আছে দেখাশোনার জন্য। পরিচয় পর্ব হয়, ইন্ট্রোডাকশন পর্ব হয়। হওয়ার পরে কি হয়, ডিরেক্টলি এখান থেকে দেখেন, এখানে আপনাকে পাঠায় দেওয়া হয়। মানে যে আপনি কি করবেন, এই আপনার ইনচার্জ হোক, তারপর হচ্ছে আপনার ফোরম্যান হোক, যিনি মেনটেন করে ফ্লোরটা, তাকে দিয়ে বলেন তো আপনি যদি বা আমরা সবাই যদি বাসবার ক্যালকুলেশন, সাবস্টেশন ক্যালকুলেশন কিছুই না চিনি বা না জানি, কেবল ক্যালকুলেশন, ড্রপ আউট ভোল্টেজ ক্যালকুলেশন কিছুই না জানি, এখানে এসে আমরা করবোটা কি? এখানে কাজ চলতেছে, কি করব আমরা? এখানে একটা চেয়ার দিবে, তারপরে এখানে একটা টেবিল দিবে, বিষয়টা তো এরকম না। এখানে এসে আপনাকে কাজ করতে হবে। কি কাজটা করবেন তখন? কি হেল্প হ্যান্ড হিসাবে আপনি কাজ করবেন, বা কায়িক পরিশ্রমের কাজ করতে হবে। কায়িক পরিশ্রমের কাজ করতে হবে, এই কায়িক পরিশ্রমের কাজগুলো করবেন, কোনো সমস্যা নাই। এখন একটা টেকনিশিয়ান কাজ করবে, আপনিও কাজ করবেন। এটার ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, যদি আপনি কাজ না জেনে জয়েন করেই ফেলেন, তাহলে এখানে যে আপনি এরিয়ায় কাজ করবেন বা চাকরি করতেছেন, ডিপার্টমেন্ট জব, এই এরিয়াতে কি কি বিষয়গুলো আছে নোট ডাউন করতে হবে। কি কি বিষয়গুলো পারেন, কি গুলো পারেন না। যেগুলো পারেন না, ইউটিউব, চ্যাট জিপিটি, আপনার দেশ বিদেশ যেখানে হোক আপনাকে শিখতে হবে। দেশ হোক, দেশের বাইরে হোক, শিখতে হবে আপনাকে। তাহলে আপনি কি করবেন, একটা পর্যায়ে যেতে পারবেন। আর এটা যদি না করে দেখেন, আমাদের যারা জব করে 5 থেকে 7 বছর জব করেও এটা ভালো পজিশনে যেতে পারে না। কারণ এগুলো তারা ডেভেলপ করতে চায় না। আপনি তো ইঞ্জিনিয়ার, একটা টেকনিশিয়ান 10 বছর কাজ করার পরে 40-50 হাজার টাকা বেতন হয়। আপনার সেটা 1 বছর পরে বা 2 বছর পরেই হওয়ার কথা, কিন্তু আমরা সেটা ওই আপনার ডেভেলপ করতে চাই না নিজকে। সো আপনাদেরকে আমি বলবো যে আমরা যদি উল্টা পথে চলি কোনো সমস্যা নাই, এটা চলতেই হবে দেশ প্রেক্ষাপটে। তবে আপনাদেরকে শিখতে হবে। আর যদি তাদের সোজা পথে চলার সুযোগ আছে, কেমন যারা মানে রানিং আছেন বা হচ্ছে শেষ করেছেন বা এখনো চাকরি দিতে হয়নি, মনে করেন আপনার চাকরি আজকে হয়নি, স্টিল নাও হয়নি চাকরিটা, তো আপনার চাকরি যে 6 মাস বা 3 মাসের মধ্যে হবে এটা কোনো নিশ্চয়তা নাই। তাহলে 3 মাস বা 2 মাস বা 4 মাস বা 6 মাসের জন্য আপনি স্কিল ডেভেলপ করবেন। যেখানে যে হোক আপনাকে অ্যাডভান্টেজ স্কিল ডেভেলপ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ইউটিউবে যাবেন টাকা না থাকলে, আপনি গুগলে যাবেন,
কোনো বড় ভাইয়ের কাছে যাবেন, আর টাকা থাকলে আপনি বাংলাদেশে কোর্স করবেন, আরো বেশি টাকা থাকলে আপনি বিদেশ যাবেন, সমস্যা নেই তো, কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে ইঞ্জিনিয়ার হিসেবে, তাহলে ইঞ্জিনিয়ারের ফ্লেভারটা পাবেন। আরেকটা বিষয় যে এখানে যারা ফ্রেশার আছেন, একদম মানে বাংলা ভাষায় যেটা বলে ফ্রেশার, কথাটা যদিও খুব খারাপ লাগে, 4-5 বছর পড়ার পর আমরা আবার ফ্রেশার থাকি কিভাবে, বিষয়টা হচ্ছে যে আপনি কোন দিক থেকে শুরু করবেন, এটা একটু সিনিয়রদের সাথে একটু বসে নেবেন। কোন জায়গাতে ভিডিও দেখলেন, কোন জায়গাতে আমার কথা শুনলেন, অন্যদের কথা শুনলেন, ধমু ভাইয়ের আপনি একটা শুরু করলেন, বিষয়টা না, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কোন দিকে যেতে চান আর কোন দিকে যাওয়া উচিত লিস্ট তৈরি করবেন। যে আমার ইঞ্জিনিয়ার, আপনি লিস্ট তৈরি করতে পারেন না, একজন সিনিয়র কাছে বলবেন যে ভাই আমি এই সেক্টরে আমি ভালো কিছু করতে চাই, তাহলে কি করতে হবে, দেন আপনাকে একটা লিস্ট তৈরি করে আপনি ছোট 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 আপনাকে অর্জন করতে হবে। আর একটা হচ্ছে কি, আপনি আমাদের দেশে যেহেতু ট্রেনিং নিয়ে কাজ করে 2014 থেকে আমার প্রতিষ্ঠান আছে, 2014 থেকে প্রতি বছরে ডিপ্লোমা বিএসসি অলমোস্ট 4,000 স্টুডেন্ট, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে 4,000, 2-3টা প্রতিষ্ঠান মিলিয়ে আমাদের সাথে অ্যাটাচ থাকে 4,000। তাহলে দেখেন, এখান থেকে অভিজ্ঞতার আলোকে বলি, সবাই খালি পিএলসি শিখবে, স্কাডা শিখবে, আরো বড় মানে মানে শিখবে। এখন একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার বের হওয়ার পর স্কাডা আর ইএচএমআই তার জন্য কোনো কাজে আসবে না। হয়তো অন্যরা কিভাবে নেবেন আমি জানি না, আমরাই ট্রেনিং করাই, কিন্তু আপনাকে আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে প্রপারলি, দেন যদি সময় থাকে বা আপনার সুযোগ থাকে আপনি কাজ শিখে নেন, ওটাও আপনার জন্য ভালো হবে। কিন্তু এই পার্টটাকে স্ট্রংলি না শিখে এই ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, নিয়ম নীতি থেকে শুরু করে ড্রয়িং, তারপর হচ্ছে আপনার কন্ট্রোলিং না শিখে কেউ অটোমেশনে মানে যাওয়ার জন্য আমি উৎসাহ দিই না। ইভেন আমার প্রতিষ্ঠানে যদি কেউ কোর্স করতে আসে, আমি সুন্দর করে তাকে নিয়ে বসি, তার সাথে ডিসকাস করি যে ভাই আগে তুমি এই পার্টটা কমপ্লিট করো, তারপর দেন তুমি ওই পার্টে যাও, কোনো সমস্যা নেই, ওটা শিখতে হবে, অবশ্যই আপনার কাজে লাগবে। ধরুন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এখানে সিনিয়র পার্সন অনেক আছে, ধরুন আমি ডিপ্লোমা করে বের হয়ে আমি বলতেছি যে আমি পিএলসি প্রোগ্রামিং জানি, আপনি আমাকে কি জব দিবেন বলেন, যে আছে কি জব দিবেন, ফ্যাক্টরিতে জব হবে শুধু পিএলসি কেবল ক্যালকুলেশন ভোল্টেজ, কখনোই চাকরি হবে না তার। তাহলে কি করতে হবে, যদি আপনি সমন্বয় ঘটাইতে পারেন সবকিছুর, যে আপনি এই পার্টও জানেন ওই পার্টও জানেন, দেন আপনি সাকসেস। আপনাদেরকে আমি বলতেছি না যে অটোমেশন শিখতে হবে না, অবশ্যই শিখতে হবে, কিন্তু আপনাকে সিকোয়েন্স শিখতে হবে। আপনি ধরেন আগে তো মানুষ বসা শিখবে, তারপর হাঁটা শিখবে, তারপর তো দৌড়াবে, যেমন প্রথমে যদি দৌড়ানো শুরু করেন তাহলে তো ওটা হবে না। আচ্ছা, তাহলে প্রপার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি করতে হবে, দেখেন, রুলস রেগুলেশন জানতে হবে প্রথম। এগুলো কোথায় জানবেন, বিএনপিসি তে জানবেন, এনএফপিএ তে জানবেন, তারপর হচ্ছে আপনার ব্রিটিশ স্ট্যান্ডার্ডে জানবেন, তারপর হচ্ছে আপনি আইএসসি তে জানবেন, এনএসসি তে জানবেন, তারপর হচ্ছে ভাবে অনেকগুলো আপনার স্ট্যান্ডার্ড আছে। এই বইগুলো অনেক বড় বড় বই। এখন বলবেন ভাই এই বইগুলো পড়তে পড়তে কি আমি সবগুলো পড়বো না, আপনি বুঝবেন না কোথা থেকে কি পড়বেন। সেই জন্য যেটা করবেন, আপনাদের আশেপাশে যারা সিনিয়র আছে বা পারলে যদি সুযোগ থাকে ছোটখাটো কিছু একটা কোর্স করবেন, যেখানেই হোক, কোর্স করে এগুলোকে স্ট্রংলি আপনি আগাবেন। কোর্সটা করলে কি হয়, সিকোয়েন্স মেনটেন করা হয়। আর কোনো বড় ভাই বা আমার কাছে যদি আপনি আসেন, আমি কিছু জিনিস দেখাই দিলাম, তারপরে আর মনে করেন আপনি আসলেন না, আমিও আপনাকে ডাকবো না। হ্যাঁ, আর কোর্স করলে সিকোয়েন্স থাকে। আচ্ছা, তারপর কি ডিজাইন, আপনি জানেন যে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো আপনি যদি ভাষায় না জানেন, বলছি যে এখন যদি বলি যে ভাই অটোক্যাড জানেন, বলছেন না, না ভাই আপনি অটোক্যাড জানেন না, ইলেকট্রিক্যাল অটোক্যাড শিখতে আপনাকে 1 সপ্তাহ লাগবে না, আপনি 1 সপ্তাহ যদি আপনি দেখেন আপনার হয়ে যাবে অটোক্যাড। সেই জন্য আমি বলবো যে রুলস রেগুলেশন জানবেন, ডিজাইন করার জন্য জানবেন, দেন আপনি ইনস্টলের যদি কাজগুলো করেন, তাতে এদিক থেকেই করেন আর এদিক থেকেই করেন। আপনি ডিজাইন জানেন, রুলস রেগুলেশন জানেন, আপনি 100% না, আপনি জানেন, জানেন তো এটা জেনে কি জবাব হচ্ছে। ধরেন একটা ট্রান্সফরমারের একটা সাবস্টেশন রুম, ট্রান্সফরমার দুইটা আছে, দুইটার মধ্যখানে কতটুকু গ্যাপ থাকা দরকার, 11 কেবি হলো 1.5 সর্বনিম্ন, তার থেকে বেশি হলো 2.5 মিটার। তারপর যে ট্রান্সফরমার চারিদিকে কত থাকতে হবে, এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ভাবে আপনার আমাদের গাইডলাইনে আছে, এবং আপনি এগুলো দেখলেই কিন্তু পারবেন। সো আপনাকে একটু একটু করে এই বিষয়গুলো দেখে নিতে হবে, ঠিক আছে। আমাদের কাছে আপনাকে কিছুক্ষণ পরে আমি নিয়ে যাচ্ছি যে আমরা ডাটাগুলোকে 10 পেজ, 5 পেজ, 3 পেজ করে কেটে কেটে রাখছি, এনএফপিএ কি বলছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে, কম্পারিজন করে রাখছি আপনাদের জন্য।
ধরেন আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে যদি এখানে ভিজিটে পাঠানো হয়, আপনি কি দেখবেন? এখন ওই যে আপনার চোখ আর আমার চোখ যারা এক্স রে দেখে, তারা কি করে? তারা প্রপারলি এক্স রেটা দেখলেই কিন্তু বুঝতে পারে যে কোথায় কি হয়েছে। আর আপনাকে আমাকে মেশিন দেখে, ইলেকট্রিক্যাল স্তম্ভগুলো দেখে বুঝতে হবে যে না, এটা প্রপার ঠিক আছে কিনা, যতটুকু বোঝা যায়। এটা ভেঙে আছে, এটা নষ্ট আছে, বাসবার ক্যালকুলেশন ঠিক নাই, ডোর আর্থিং নাই, আপনার ম্যাট নাই, তারপর হচ্ছে ফার্স্ট এড নাই, ডেঞ্জার সাইন নাই, এসএলডি নাই, তারপর চেকলিস্ট নাই। এভাবে আপনার একাধিক জিনিসগুলো নাই, এই যে নাই, এই আপনার ইনকামিং কেবল ঠিক নাই, বাসবার ঠিক নাই, আপনার ড্রেসিং ঠিক নাই, লুপিং ঠিক নাই। এই জিনিসগুলা একটার মধ্যে আপনার যত এই এই ডিভিটা হচ্ছে আপনার আউটপুট আছে, মনে করেন 300 অ্যাম্পিয়ারের, আপনি এই ডিভিটা সেট করে রাখছেন সব হচ্ছে 1000 অ্যাম্পিয়ারের বা 800 অ্যাম্পিয়ারের। তো এটা হচ্ছে আপনার সেট পয়েন্ট ঠিক নাই, তাহলে এগুলো কখনোই আপনি অডিট পাস করতে পারবেন না এবং প্রপার কমপ্লায়েন্স অনুযায়ী কাজ হবে না। এবং ডিভিটার চারিদিকে স্পেস ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যদি আমি জানি, তখনই কিন্তু মেনটেন করতে পারবেন যে এখানে কি নাই আর কি আছে। কেমন? তো দেখেন, মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, মেন বাসবার সাইজ, মেন লিঙ্ক বাসবার, কেবল সিলেকশন, কেবল সিলেকশন ঠিক নাই, বাসবার সিলেকশন ঠিক নাই, বেকার সিলেকশন ঠিক নাই। এখন এখানে একটা আপনি দেখেন, প্র্যাকটিক্যাল কিন্তু মজা। যদি আপনি একটু মাথার উপরে ফ্যান ঘুরে আমাদের সারাদিন, আর রাস্তাঘাটে চলতে গেলে আপনার খাম্বা কেবল সবসময় আমাদের কাছেই থাকে, যদি একটু এগুলো নিয়ে অ্যানালিসিস করেন অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এদিকে একটা করে কেবল, এই পাশে হচ্ছে আপনার দুইটা করে কেবল, একটা পেয়ে ঘটনাটা কি? আপনার সেকেন্ডারি বা হচ্ছে এইচটি বা প্রাইমারিতে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট হচ্ছে লো থাকে। এদিকে কারেন্ট হাই, ভোল্টেজ কম, সামনে করতে পারে। ফার্স্ট একটা প্যারামিটার হচ্ছে কেবল ক্যালকুলেশন করতে হয় আপনার হচ্ছে অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করে, আরো অনেক প্যারামিটার থাকে, এটা একটা একটা সেই জন্য দেখেন, এদিকে স্টেপ ডাউন করার পরও এক টার্মিনালে একই টাইপের কেবল কিভাবে আপনার এটা সংযোগ দেওয়া, এটারও নিয়ম আছে। তাহলে এই জিনিসটা এটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে আমাদের সবসময় ট্রান্সফরমার দুইটা আর্থিং দিতে হবে শর্ট সার্কিট ক্যালকুলেশন করে, নিউট্রালে একটা থাকবে। এখন এটা হচ্ছে দেখেন, অনেক সময় আমাদের এরকম হয়ে যায় যে ভাই এদিকে সেকেন্ডারিতে কি ডেল্টা থাকে না স্টার থাকে? আপনাদের সবসময় সেকেন্ডারিতে চারটা যেহেতু কি বের হচ্ছে, আমার নিউট্রাল একটা বেশি বের হয়, সবসময় স্টারে থাকবে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে, ট্রান্সমিটার ক্ষেত্রে ভিন্ন কথা। আর এদিকে থাকবে ডেল্টা, এদিকে তিনটা লাইন, এটা মনে রাখার জন্য আর কি। আর অনেক বিষয় আছে, জাস্ট একটু মনে রাখার জন্য আমরা টুইস্ট দিলাম। আচ্ছা, তারপরে দেখেন আমাদের যে ফ্যাক্টরি গুলো বা বড় বড় ইন্ডাস্ট্রি গুলো যেগুলো আছে, সেগুলোতে দেখবেন ছোট একটা কেবলের মধ্য দিয়ে কারেন্ট এসে, আবার যেটা দেখাইলাম যে একই টার্মিনালে একাধিক কেবল থাকে। এটা একটু আমরা প্র্যাকটিক্যাল করি। এটা হচ্ছে সূত্র, আমরা কারেন্ট বের করবো যে 500 কেবি ট্রান্সফরমার কত কারেন্ট নেই। দেখেন 500 কে জন্য কে √3 মান এটা 11 কেবি, 27 অ্যাম্পিয়ার আপনার কারেন্ট নেই এসটির দিকে। এসটির দিকে আমার 500 কেবি টার্মিনাল 27, রেসপেক্টর আমি 1.25 ধরেছি। এটা পরিবর্তন হয়, এক একটা কোম্পানি একটু কম বেশি ধরে, এগুলো আপনার ফ্লেক্সিবিলিটি থাকে যে 1.25 থেকে 1.5 বা হচ্ছে 2, এরকম একটা ফ্র্যাকশন থাকে। এটা কম বেশি করতে পারবেন, সর্বনিম্ন যেটা আছে তার নিচে যেতে পারবেন না। তো দেখেন এটা ধরে আমরা 33 অ্যাম্পিয়ার। এখন আপনি যদি প্রফেশনালি কোথাও যে কাজ না করেন, আপনি শুধু সূত্র নিয়ে বসে থাকেন, তাহলে আপনি 33 অ্যাম্পিয়ার আপনি বেকার নাকি ড্রপ আউট ফিউজ আপনি লিখে দিবেন কাউ। তো 33 অ্যাম্পিয়ারের ব্রেকআপ তো নাই। সো তখন কি হয়, বাজারে কি আছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন গুগল করলে আপনি এগুলো পাওয়া যায়, আগে তো আপনার বই থেকে আমরা এগুলো করতাম। এখানে আপনি 30 অ্যাম্পিয়ারের ব্রেকার আপনি সেট করতে পারবেন না। 33-এর জন্য আপনাকে 40 অ্যাম্পিয়ারের ব্রেকার সেট করতে হবে, মানে এক ধাপ উপরে যেতে হবে। আপনি যে মানটা হয়েছে যদি মিলে যায়, ওটা সেট করবেন, নিচে আসা যাবে না, উপরে। এই এই সেম কথাটা কেবলের জন্য, ব্রেকারের জন্য, সব ডিভাইসের জন্য এই কথাটা, নিচে আসতে পারবেন না, যা চাইবে তার উপরে যেতে হবে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, ফিজিক্স। এখন একটু আমরা লেখাপড়া আসি। জানেন যে লোড ক্যালকুলেশন করতে, বা আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে জব করি, তাদের কি করতে হয়? মনে করেন একটা মেশিন আসলো, এত অ্যাম্পিয়ার বা এত ওয়াটের মেশিন, আমরা বাল্ব লাগছে এত ওয়াট, মোটরটা এত ওয়াট, ওয়াট বলে আমাদের, কিলোওয়াট আর ওয়াট।
ওয়াট বলার সাথে সাথে এটাকে কারেন্টে কনভার্ট করতে হবে। ধরেন 25 ওয়াটের একটা মোটরে আপনি সংযোগ দিবেন, আমি বললাম আপনাকে, তখন সাথে সাথে এটাকে আপনাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। তারপরে কেবল সিলেকশন করতে হবে, ব্রেকার সিলেকশন করতে হবে, কেবল সিলেকশন করতে হবে, যদি বাসবার থেকে বাসবার সিলেকশন করতে হবে। তাহলে দেখেন, এখন যদি আপনি প্রফেশনালি কাজ করতে যে যদি আপনি সূত্র নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার কাজ অনেক পিছিয়ে যাবে এবং আপনার দ্বারা হবেই না ওই কাজটা। পি সমান √3 VI cos থিটা 3 ফেজের জন্য, পি সমান VI cos থিটা সিঙ্গেল ফেজের জন্য। এই হচ্ছে আমার দুইটা ল। এই ল এর দুইটা দিয়েই আপনার এই ক্যালকুলেশন করতে হয়। কিন্তু যদি আপনি এটা দিয়ে মান বসিয়ে করতে যান, তাহলে তো আপনাকে হিউজ পরিমাণ, কোন জায়গাতে ভাইবা দিতে গেছেন, বলছে যে 20 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার 3 ফেজে বলো তো। আপনি তখন সাইন্টিফিক ক্যালকুলেটর, আপনার জন্য একটা এ4 সাইজ কাগজ আপনার করতে হবে, এগুলো সময় নাই। তখন আপনি কি কিলোওয়াটকে আপনি 1.8 দিয়ে গুণ দিবেন। শুধু কিলোওয়াটকে 1.8 দিয়ে গুণ দিলেই আপনার হচ্ছে 3 ফেজের কারেন্ট পাবেন। আর সিঙ্গেল কে 5.68 দিয়ে গুণ দিয়ে দিলেই আপনি সিঙ্গেল ফেজের কারেন্ট পাবেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন শর্টকাট টেকনিক অবলম্বন করবেন, ভালো কথা। কিন্তু এই শর্টকাট টেকনিকটা আপনি কোথায় পেলেন? মানে এটা দিয়ে করলেন, মনে করেন আমার করে ফেললেন, আপনাকে আপনার বস বললো যে আপনি 1.8 কোথায় পেলেন, তখন যদি আপনি প্রশ্ন উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু বিপদ। এই প্রশ্নের উত্তরটা দিতে হবে এভাবে: 1.8 1.8 আমরা পেয়েছি সূত্র থেকে, এটা পেয়েছি এই সূত্র থেকে, এটা পেয়েছি আমরা এই সূত্র থেকে কনভার্ট করেছি। এখন বলবো যে একক থেকে পেয়েছি। কিভাবে পেয়েছেন? আমরা এই যে এভাবে পেয়েছি, আই সমান সমান P/√3 V cos θ। এখন মান বসে আমরা 1000 উপরে, যেহেতু ইউনিটি মান বের করবো, √3 মান হচ্ছে 1.6732, ভোল্টেজ হচ্ছে 400 নিলাম, সেটা হচ্ছে 0.8। আপনাদের ক্যালকুলেটর থাকে একটু করেন। ওকে, সূত্র থেকে পেয়েছি। এখানে কারো প্রশ্ন আছে? দাদা, আচ্ছা, প্রশ্ন না থাকলে আমার প্রশ্ন আছে। এখানে আমি 440-এ 400 নিলাম কেন? একটা প্রশ্নটা থাক এখন। সিঙ্গেল পেজটা আমরা বের করে আসি। আমি 1000 নিলাম কেন এখানে? 1000 তো 1 কিলোওয়াট ভাইয়া, 1 কিলোওয়াট। আচ্ছা, এটা তো ইউনিটি বটে। মান বের করতেছি, ইউনিটি মান বের করছি, এগুলো নমিনাল স্ট্যান্ডার্ড মান বসে এটা বের করতেছি আমরা, সেজন্য। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, স্যার ওই যে আপনি এটা ট্রান্সফরমার দেখাইলেন, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তো ফিউজ 30 এম্পিয়ার 27 এম্পিয়ার আসে, এখানে 30 সেফটি ফ্যাক্টর 1.5 দিয়ে আপনি 30 এম্পিয়ার দেখালেন আর 33। হুম। তো বাকি তো 30 আছে আর 40 আছে, আপনি বললেন 40 নিতে। তো আমরা তো জানি ট্রান্সফরমার আমরা ফুল লোড ইউজ করি না, 100% ইউজ করি না, 80% পর্যন্ত ইউজ করি, সেক্ষেত্রে তো 27 এম্পিয়ারেই সর্বোচ্চ বেশি হয়। আর আমরা যদি 30-এর ফিউজ লাগাই তাহলে তো সমস্যার কথা না, 40-এই কেন লাগাইতে হবে? তখন যখন হালকা ড্রপ করবে তখন তো আপনার ফিউজ পড়ে বসে থাকবে। যদি আপনি জি সেম স্যার। সেম দেন, তাহলে জি আপনি হালকা ড্রপ করলে তো ফিউজ পড়ে বসে থাকবে, তখন কি করবেন? না, 3 এম্পিয়ার তো অনেক কিছু, একটা ট্রান্সফরমারের জন্য 3 এম্পিয়ার তো অনেক লোডের ভেরি করে। 3 অ্যাম্পিয়ার কিছুই না, যখন আপনার শর্ট সার্কিট হয় ওখানে অসীম ভোল্টেজ ক্রিয়েট হয় ব্রাদার। জি, শর্ট সার্কিট হলে যখন তো আমার পুড়তে হবে, তাহলে আমি তো বেশি দিয়ে লাভ নেই স্যার, আমার তো দরকারই পুড়ে যাক শর্ট সার্কিট হলে, না, তাড়াতাড়ি পুড়ে যাক। বেকার বেকারে এটা আবার সিকোয়েন্স আছে। যেমন আপনি সার্কিট বেকার একটা মোটরের 25 অ্যাম্পিয়ার যদি একটা মোটর হয়, ঠিক আছে, জি স্যার। এটা জি সর্বোচ্চ কত গুণ নিতে পারবেন এটা আমি আলোচনা করছি, তাহলে আপনি কি লিখবেন? এটাকে এমন হয়েছে যে আপনি ধরেন যে 10 কিলোওয়াট, ঠিক আছে, জি এটা কেমন হয়েছে আমরা 2.5 গুণ বেশি নিতে পারবেন আপনার মেন থেকে, মানে লোড থেকে, মানে জি বেছে নিতে পারবেন। এটা আমি আসতেছি, কন্টিনিউসলি লোড বা মোটর লোডের ক্ষেত্রে আপনার এটা ভেরিয়েশন আছে। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে তো আপনার তিন তিন অ্যাম্পিয়ার তো কোনো কিছুই না। আর জি জি বাজারে তো ওটা সেম থাকতে হবে আপনার। আপনি 30 দিলে যে চলবে না বিষয়টা এরকম না কিন্তু, ঠিক আছে, না সেটা চলবে জি, চলবে। আমি মানে 40 দিলে আমার একটু বেশি হয়ে যাচ্ছে, ওভার সেফটি ফ্যাক্টরটা বার হয়ে যাচ্ছে।
তো আমি না, যদি বেশি সেফটি না দিতে ফ্যাক্টর বেশি হচ্ছে না, 33 মানে 40। আপনাকে এই ইগুলো সেট আপ গুলো ওভাবেই করা আছে। মনে করেন আপনি 12 অ্যাম্পিয়ার হয়েছে আপনার বেকার লাগবে, আপনি 12 অ্যাম্পিয়ার বেকার কি পাবেন, তখন আপনার 16 অ্যাম্পিয়ার নিতে হবে। তাহলে দেখছেন এখানে কত ভেরিয়েশন, একটা ছোট্ট একটা লোডে 4 অ্যাম্পিয়ার। আপনি এখানে দেন, মনে করেন আপনি ক্যালকুলেশন করে আপনার হয়েছে 12 অ্যাম্পিয়ার, আপনি কত বেকার লাগাবেন আপনি? সেখানে কি আপনি 10 অ্যাম্পিয়ার বেকার লাগাবেন? হ্যাঁ, দশ না অ্যাম্পিয়ার না দিলে চলবে, কিন্তু নিচে আসা যাবে না, আপনার 16 অ্যাম্পিয়ার লাগাতে হবে আপনি। ওকে, না সেটা না, ওটা স্ট্যান্ডার্ড। তো স্যার 12 আমার লোড ক্যালকুলেশন করে 12 আসছে, আমার 12 নাই জন্য আমি 16 দিতেছি, কিন্তু এখানে আমার ক্যালকুলেশন 27 এম্পিয়ার আসছে। তো আমার 30 পাচ্ছি, 3 বেশি পাচ্ছি, মানে সেফটি ফ্যাক্টর 1.25 হচ্ছে না, মানে 10% বেশি হচ্ছে আর কি। সেই না, ক্ষেত্রে বললাম ব্যাপারটা যে 33 এর ক্ষেত্রে আপনার 40 দিতে পারবেন আপনি। আপনি আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি নিচে আসার কোনো বিধান নাই, নিচে এসে যদি কোনো সমস্যা হয় সেটা আপনার জন্য, আপনি এটার জন্য দায়ী থাকবেন। নিয়ম ও হচ্ছে এটা। আচ্ছা, জি জি। আর স্যার আমার একটা লোড আছে, এটা মাত্র 5 এম্পিয়ার কারেন্ট নাই, কিন্তু স্টার্টিং এ এটা 20 এম্পিয়ার ক্রস করে। মানে আমি 6 বা 10-এর ব্রেকার লাগাইলে সাথে সাথে টিপ করে, কিন্তু বেশি লাগাইলে আবার ওটা আচ্ছা, লোড ওটা আমি অনুযায়ী। আসতেছি পরে ভাইয়া। হ্যাঁ, ওটা আপনি আমার ইনবক্সে, যেটা আমার কাছে থাকে, যদি আপনার এখন থেকে কিছু জানতে হয় একটু আমাকে দিবেন। হ্যাঁ, আর একটু ধারাবাহিক আলোচনা করিস, টাইম তো বেশি নেই। ঠিক আছে। একটু একটু থ্যাংক ইউ। আপনার যদি কোনো কোয়েরি থাকে এটা দিয়ে নামাও। আচ্ছা, তারপর দেখেন এই 5.68 আমরা সিঙ্গেল ফেজে পেলাম। তাহলে এখন যেটা আলোচনা করলাম এখানে, যে এই যে 2.20 আর 400 কেন নিলাম, আর এটা তো আপনারা বুঝলেন যে এই সূত্র থেকে এইটা আমরা বের করে আমরা কাজ করতে পারবো। কারণ এসএলডি যখন করবেন ব্রাদার, একটা বিশাল আপনাকে ফ্যাক্টরি এসএলডি করতে আপনাকে 15 দিন বা 1 মাস সময় দিবে। তখন যদি আপনি এই সূত্র নিয়ে বসে থাকেন তাহলে আপনি পারবেন না। আরো কিছু আছে, আরএসএর নিয়ম আছে কিছু, ওগুলা আমরা দেখাবো। আহ আজকে সময় স্বল্পতার জন্য কিছু বিষয় জেনে যাচ্ছি আর কি। নাহলে একদম রিল্যাক্সে আমাদের সেমিনার হয়, 2 ঘন্টাও হয়, যে আপনাদের যত কথা আছে আমরা শুনি, আর আপনাদের যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমরা শুনি, কেমন? এটা জাস্ট নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এখানে কোনো আগ্রহ নেই। দেখেন, আমরা এটা একটা ডকুমেন্টস, বিএনপিসি কি বলছে, এনএফপি কি বলতেছে, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলছে, এভাবে আমরা আপনাদের জন্য লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে এগুলো কেটে কেটে রাখছি। দেখেন, নমিনাল ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট 3 ফেজের জন্য, এটা কে বলছে? বিএনবিসি বলতেছে, নাকি সরি বিটিসি স্ট্যান্ডার্ড বলতেছে এটা। এখন এই যে নমিনাল ভোল্টেজটা কি, একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজকে নিয়ে কাজ করার জন্য বলে দিচ্ছে। প্রত্যেকটা সকেট, লাইট, ফ্যান থেকে শুরু করে আমরা এভাবে কম্পারিজন করে হিউজ পরিমাণ ডকুমেন্টস আপনাদের জন্য রাখছি আমরা, হিউজ পরিমাণ। এগুলো ডকুমেন্টস এবং যে বাসবার বিবিটি থেকে শুরু করে কেমনে ক্যালকুলেশন করব, আমরা কেবল গুলোকে এর মধ্যে দিয়ে কিভাবে নিয়ে যাব, সব বিষয়গুলো এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। সাব স্টেশনের একটাই দেখিয়ে চলে যায় এখান থেকে, তাহলে এখানে আসবো না। এই ডকুমেন্টস গুলো, সকল ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করা হবে, এবং লং টাইম আপনাদের সাথে আমরা আছি, লাইফ টাইম। আপনি যখন যেটা প্রয়োজন। দেখেন, এই জিনিসটা একটু দেখবো আমরা। এই জিনিসটা, একটা ট্রান্সফরমার রুমের লেআউটটা কিভাবে করব দেখেন। যে বলছে দি মিনিমাম হাইট অফ সাবস্টেশন রুম শুড বি 3.0 মিটার টু 3.6 মিটার, ডিপেন্ড আপন দ্য সাইজ অফ দ্য ট্রান্সফরমার। এটা বলতে চাইছে, একটা ভ্যালু পেলাম। তারপর বলতেছে এই ট্রান্সফরমারের চারিদিকে কতটুকু স্পেস থাকবে দেখেন, 0.75 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল এ রুম উইথ ওয়াল 1 2 সাইড। বুঝতেছেন, এটা 2 সাইড যদি ওয়াল থাকে তাহলে আমার চারিদিকে 0.7 মিটার থাকতে হবে ট্রান্সফরমার এর দিকে। তারপর বলতেছে যে 1.0 মিটার ফর দ্য ট্রান্সফরমার ইনস্টল এ রুম উইথ ওয়াল 1 3 সাইড। 3 সাইড যদি থাকে তাহলে আমাকে ট্রান্সফরমার চারিদিকে 1 মিটার থাকতে হবে। যদি আমার ক্লোজ লুপ হয় তাহলে হচ্ছে 1.5 থাকতে হবে বলছে। তারপর হচ্ছে যে এখানে যদি 2টা ট্রান্সফরমার হয়, যেটা বলতেছিলাম, তাহলে কি করতে হবে, একটা থেকে একটা দূরত্ব বা আরো বেশি হয়, তখন বলছে 1.5 ডিস্টেন্স ফ্রম ওয়ান টু অ্যানাদার ট্রান্সফরমার মাল্টি ট্রান্সফরমার ইন এ রুম ফ্রম 11 কেবির ক্ষেত্রে আমার এটা 11 এর ক্ষেত্রে উপরে যদি হয় তাহলে 2.5। আচ্ছা, ওয়াটেড যেটা বলে, যেটা মানে স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা বলে, এটা তো স্ট্যান্ডার্ড গাইডলাইন বিএনবিসি বাংলাদেশের জন্য। এটা হচ্ছে সর্বনিম্নটা বলে, আপনি এর থেকে বেশি নিতে পারবেন, কম নিতে পারবেন। বেশি নিতে পারবেন মানে ডিস্টেন্সটা বেশি থাকতে পারবে, কম নিতে পারবেন। আচ্ছা,
এখন আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন বা ই করার জন্য আরএসসি বা অ্যাকর্ড কি কি বিষয়গুলো নিয়ে কাজ করে আমাদের ফ্যাক্টরিতে, সে বিষয়গুলো জাস্ট এখানে পয়েন্ট, মেন পয়েন্ট গুলো আছে। এলডি আছে, এসএলডি আছে, টেস্ট ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্থিং ফিট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইন্সুলেন্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফার বয়েল টেস্ট রিপোর্ট, থার্মোগ্রাফি সার্ভো টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম। জিনিসগুলো ওরা দিলেন। এখন দেখেন এসএলডি, ইএলডি, আপনার এলপিএস ডিজাইন, যা টেস্ট গুলো, তারপর হচ্ছে লাইট লুমেন্টস, এটা বাদে এই সবগুলো কিন্তু আপনারা আমরা নিজে নিজে করতে পারবো। এখন অনেক কোম্পানি এখন এটা করা শুরু করেছে এবং অনেকে থার্ড পার্টিও করতেছে। আমরা অ্যাডভান্টেজ এই কাজগুলো বাইরে করি। তো এখন কথা হচ্ছে যে আপনি যেটা বাইরে করে আপনাকে এইগুলো পেপার গুলো আপনাকে রিসিভ করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে যে সঠিক আছে কিনা। ওরা তো থার্ড পার্টি তো করে চলে যাবে। আর যদি নিজে করতে পারেন ইন হাউসে তাহলে তো আরো ভালো। সেই জন্য এই কাজগুলো যদি আপনি শিখে রাখতে পারেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, এসএলডির ব্যাপারে, একটা এসএলডি একটা 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 ইঞ্জিনিয়ার যারা আছে, এসএলডি যারা পারে, আমি মনে করি যে একটা এসএলডি ফ্যাক্টরি এসএলডি যদি কোনো ইঞ্জিনিয়ার করতে পারে মানে অনেক কিছু পারে উনি। এটা আপনার একমত কিনা আমার সাথে? কারণ একটা এসএলডি তে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, একদম টোটাল লোড এবং কোথায় কি ধরবে এবং মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কি হবে সবকিছু কিন্তু আপনার এগুলা এসএলডির মধ্যে থাকে। এসএলডি গুলো আমাদেরই করা একটা কোম্পানির। তো এসএলডির একটা পয়েন্ট দেখায়, আমি খুবই ফার্স্ট টানতেছি সময়ের জন্য। দেখেন এসএলডি হচ্ছে লোড ক্যালকুলেশন এবং সঠিক কোনটা হবে। এখানে বলছে 95 কিলোওয়াটের একটা মোটর, এখানে ফেজ কেবল কত হবে, আর্থিং কত হবে, তারপর হচ্ছে এখানে বেকার কত হবে, বেকারের যদি বড় থাকে সেট পয়েন্টটা কত দিব, এখানে কত হবে, এইগুলো ক্যালকুলেশন নিচের দিক থেকে উপরে যাওয়াটা হচ্ছে লোড ক্যালকুলেশন। এগুলো সবগুলো যখন একটা সাবস্টেশন আপনার হলো তখন এখানে বেকার এবং হচ্ছে এসিবি বা এসিবি আপনার কত দিবেন সেটাও আপনি এখানে নির্ধারণ করতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে এখানে বাসবার ক্যালকুলেশন আছে, সেগুলো আপনাকে প্রপার ভাবে করতে হবে। এখন তারপরে দেখেন এখানে একটা সুন্দর জিনিস আছে, এই যে দেখেন প্রত্যেকটা ডিভাইস কেন ইউজ করেছে স্ট্যান্ডার্ড ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে সিটিপিটি, আপনার এসটি কেবল, ভিসিবি, আপনার কোথায় কি দেওয়া আছে এবং কেন দিয়েছেন এগুলো আপনাকে এসএলডির মধ্যে পরিপূর্ণভাবে ফ্রেশ ভাবে রাখতে হবে। এখন দেখেন একটাই, এই ভিসিবি, এই ভিসিবিতে আপনার সিটিপিটি, তারপর হচ্ছে পিটি, তারপর হচ্ছে আইডিএমটি, ফল্ট ক্লিয়ারিং টাইম, এই যে রিলে গুলো কাজ কি কিভাবে সেটিং করবেন, তারপর ট্রান্সফরমার ইনফরমেশন মধ্যে যে এগুলা ডিওয়াইএনএ, তারপর হচ্ছে আপনার এই যে জিনিসগুলো আছে এগুলো পূর্ণরূপে আপনাদেরকে আমাকে শিখতে হবে, না হলে আপনি ওই জায়গায় কাজ করতে পারবেন না। তো এখন আপনি বলবেন যে ভাই এগুলো আমরা শিখে নেব, সমস্যা নাই। আমরা তো ভাই নিজের ব্যস্ততার জন্য এতটা মানে ব্যস্ততার কারণে কোনটা থেকে কোনটা শিখবেন আপনি মানে কোন কিনারা পাবেন না। সেই জন্য আপনাদেরকে চলতে ফিরতে হাঁটতে আমাদেরকে শিখতে হবে। এখানে দেখেন আমাদের আরএসসি অ্যাকোর্ড অডিট টেকনিক্যাল নলেজ শেয়ারিং একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। এটা এখানে আমরা প্রতিদিন এই যে দেখেন এখানে কিলোওয়াটের কেভিও, কিলোওয়াট কিভাবে কি ট্রান্সফরমার রেটিং কেভিতে কেন প্রকাশ করা হয়, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এভাবে আমরা প্রতিদিন একদিন পর পরে, বিশেষ করে আমি, ঠিক আছে, এখানে আপনার শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, বলতে শক্তি, ইলেকট্রিক পাওয়ার কি, তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় যে কিলোওয়াট থেকে শুরু করে এখানে দিয়ে থাকি আমরা। সো আপনাদের সুযোগ থাকলে বাসবারের যে ফেস টু ফেস কতটুকু ডিস্টেন্স ক্লিয়ারেন্স থাকবে এগুলো, এটা হচ্ছে আমরা এতে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। জাস্ট এই গ্রুপগুলোতে বা আমি শুধু যে আমাদের গ্রুপগুলোতে থাকবেন বিষয়টা এরকম না। যেখানে আপনি ইলেকট্রিক্যালের কাজ পাবেন প্রিয় ভাইরা, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। আর যদি একঘেয়েমি করে থাকে যে প্রয়োজন নাই, এটা তো নোটিফিকেশন আছে, এটা অমুক আছে, ভাই আসলে সমস্যা কি? হাজার হাজার নোটিফিকেশন আসবে, আপনি মিউট করে রাখবেন। তো যেটা আপনার প্রয়োজন না, আপনি দেখবেন যে একটা সময় বসে আছেন, এমন একটা কোশ্চেন আসছে আপনি এটা জানেন না, আপনি দেখে নিলেন, তাতে ওটা অ্যাডভান্টেজেরও কাজ, যেই প্রতিষ্ঠানে হোক, কোনো সমস্যা নেই। তারপরে চ্যাট বক্সটা আমি দিয়েছি, আপনারা ঘুরে আসবেন। এই যে এই রুমে ধরেন একটা লাইট, এই রুমে 4-6টা লাইট টাঙানো আছে বা ফ্যান, এটা হচ্ছে প্রপার ভাবে টাঙানোর জন্য বা সেটিং এর জন্য যেটা বলে, আপনি কিভাবে সেটিং করবেন এটার জন্য নির্দিষ্ট একটা আছে যে এই রুমে কত লাইট প্রয়োজন। এই রুমে আমি অফিস রুম যদি হয় তাহলে 300 লাক্স লাগবে, যদি এটা হচ্ছে আপনার সাবস্টেশন হয় তাহলে 120 থেকে 150 লাগবে।
তারপর হচ্ছে যদি এটা আপনার করিডোর হয় এত লাগবে। এই ফিল্ড হয় এটা, এই স্ট্যান্ডার্ডটা কোথায় পাবেন আপনি? স্ট্যান্ডার্ডটা পাবেন আপনি বিএনবিসির কাছে বা স্ট্যান্ডার্ডের কাছে। বিএনবিসি আমরা এইটার জন্য ছোট ছোট করে কেটে রাখছি, যেটা বললাম যে 100 পেজ, 10 পেজ, 5 পেজ করে। এবং এই লাইট গুলাকে প্রপার ভাবে কিভাবে সেট করবেন সেগুলো আমরা একবার পরিপূর্ণভাবে আপনাদেরকে এখানে আমরা শেখাবো। ঠিক আছে? তো তারপর হচ্ছে থার্মোগ্রাফির কথা যেটা বলছিলাম, থার্মোগ্রাফি স্ক্যানার একটা, এটা মেশিন। এটা দিয়ে আপনার যেখানে আপনি ইলেকট্রিক্যাল কে ধরবেন এখানে কতটুকু তাপমাত্রা আছে, কি অবস্থায় আছে, যেমন বেকারের মধ্যে, কেবলের মধ্যে, বা হচ্ছে আপনার কেবল লাক্স গুলো যখন লাগানো আছে সেখানে আপনার টেম্পারেচার কত, এটা হাত দিয়ে দেখানোর উপায় নেই। এটাকে আপনার সার্চিং করে করে দেখেন এখানে 113 পয়েন্ট, 113.4, এখানে 150.7, এগুলো পয়েন্ট গুলোতে এই তাপমাত্রা বলতেছে। সো খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আপনার বিভিন্ন অডিট এটা আপনার রিপোর্ট গুলো চাই। রিপোর্ট গুলো স্টেজ আছে, 0 থেকে 10 হচ্ছে 0 ক্যাটাগরি 1, 11 থেকে 20 হচ্ছে ক্যাটাগরি 2, 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2, সরি, আর 40-এর উপরে হচ্ছে ক্যাটাগরি 3। প্রত্যেকটা চেক ব্যাক করে আপনার এই যে এনএটির স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে সাজিয়ে আপনাকে রিপোর্ট তৈরি করে রাখতে হবে। এলপিএস ডিজাইন, এলপিএস ডিজাইন একটা বিল্ডিং এর প্রয়োজন কিনা, তখন আপনাকে এই বিল্ডিং তো প্রয়োজন কিনা কিভাবে বুঝবো? দুই ভাবে বুঝবো। এনএফপি তে একরকম বলছে, বিএনবিসি তে একরকম বলছে, দুটা সিস্টেম। বিএনবিসি তে বলতেছে যদি আপনার রিস্ক ইন্ডেক্স 40 হয় তাহলে আপনার এলপিএস প্রয়োজন। আর এনএফপি তে বলতেছে যদি আপনার, ওরা হচ্ছে দুই ক্যাটাগরিতে করছে, ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2। ক্লাস 2, ক্লাস 1 কোনগুলো 75 ফিট বা 23 মিটার এর মধ্যে যদি বিল্ডিংটা হয় তাহলে আপনার ক্লাস 1। 75 ফিটের বেশি যদি হয় তাহলে হচ্ছে ক্লাস 2। এই জিনিসগুলো আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এগুলোর মধ্যে যদি আপনি পড়েন। এই যে কথাগুলো বলতেছি এগুলো জানার জন্য, দেখেন এখন একটা বিল্ডিং কি আপনি এই ফিতে দিয়ে মাপবেন? যে 10 তলা একটা বিল্ডিং আছে, আপনি ফিতে দিয়ে মাপবেন না। এটার জন্য কি করবেন আপনি? এটার জন্য যেটা করবেন, আপনি বিল্ডিংটার সিভিলের কাছ থেকে আপনি নিয়ে নেবেন, ড্রয়িংটা নিয়ে নেবেন, আপনি অটোক্যাডে দেখবেন। অটোক্যাড যদি আপনি না জানেন তখন তো বিপদটা পড়বে। সেজন্য অবশ্যই আপনাকে আমাকে অটোক্যাড জানতে হবে। আমি এভাবে বলি যে অবশ্যই জানতে হবে। এই যেটা বলছেন দেখেন, লাইটলুম, লাইটিং এলপিএস জানার জন্য যে 9টা পেজ আপনি পড়বেন, অনলি ফর 9টা। এই 9টার জন্য আপনি বুঝে যাবেন যে এটাতে এলপিএস প্রয়োজন কিনা বিএনবিসির ভাষায়। ঠিক আছে? আপনি এলপিএস এর সময় এই 9টা পেজ, আপনাদের তো এত সময় নাই। ঠিক আছে? আমরা সেই জন্য আপনাদের সুবিধার্থে এগুলা, এই যে রিস্ক ফ্যাক্টর দেখেন, এই যেটা বলছিলাম, আসলে অনেক টাইম কম, এত আলোচনা কেমনে করি। রিস্ক ইন্ডেক্স 40 হলে এটা হলো। লাইট লুমেন্স এর জন্য এখানে আছে 143 পেজ, টোটাল ইলেকট্রিক্যালের উপরে। তারপর হচ্ছে আপনার এটা বিএন, এনএফপি, এনএফপি এর ভাষায় যেটা দেখালাম, এনএফপি আমরা এগুলো আপনাদের জন্য একদম রেডি করে রাখছি। জাস্ট একটু অবশ্যই দেখলে একবারে পানির মতো একদম সোজা। হম, এগুলা এলপিএস আপনি আমার সাথে 2টা ক্লাসে আসবেন, এলপিএস আপনি বানাতে পারবেন। ইলেকট্রিক্যালের মানে যত প্রকার কাজ আছে, এই অডিট, তারপর হচ্ছে কিভাবে কি করতে হয়, কেবলটা থেকে শুরু করে বাসবার থেকে, বিবিটি থেকে, ড্রপ আউট ভোল্টেজ সব পাবেন ইনশাআল্লাহ। এবং সকল আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দেবো, যে আজকে পড়ে আপনি ভুলে গেলেন বিষয়টা এরকম না। এবং শর্ট, এই মানে বই দিয়ে দিলাম বিষয়টা এরকম না। দেখেন, এটা হচ্ছে আপনার ক্লাস 1 ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ক্লাস 1 ম্যাটেরিয়াল। একটা দেখিয়ে আমি চলে যাবো। বিএন বিশের ভাষায় ক্লাস 1 ম্যাটেরিয়াল, আর হচ্ছে এটা হচ্ছে 2 ম্যাটেরিয়াল। এয়ার টার্মিনাল সলিড কপারে দেখেন, এসআই পদ্ধতিতে হচ্ছে 9.5 কপারের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে 12.7। এখন সেম টাইপের এয়ার টার্মিনাল ক্লাস 2 এ যখন যাচ্ছে শুধু ডায়ামিটার চেঞ্জ হচ্ছে, 12.7, 15.9। এভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আপনার গঠনগত বিষয় চেঞ্জ হয়ে যায়, সকল নিয়ম সেম থাকে। মানে সকল কিছু নিয়ম সেম থাকবে ক্লাস 1 আর ক্লাস 2 এ, জাস্ট খালি আপনার গঠনগত ম্যাটেরিয়ালের গঠন চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে 75 ফিটের জন্য হচ্ছে 1, আর 75 ফিট এর বেশি হলে ক্লাস 2। এলপিএস গেল। তারপর হচ্ছে আমাদের আপনার কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট। কেবল যে আপনার গায়ে যে ইন্স্যুরেন্স থাকে এটাকে আপনাকে রিপোর্ট তৈরি করে রাখতে হয়, সার্চিং করে করে 5 মেগা ওহমের নিচে যদি আসে
5 মেগা ওহমের যদি নিচে আসে তাহলে ওই কেবলটা চলবে না। 5 মেগা ওহম মানে হিউজ পরিমাণ ডাটা, এটা তো সর্বনিম্ন, তো কাছাকাছি আসে না। কারণ কি, এই কেবল গুলা ফেস টু ফেস থাকে, মানুষের ধরে কাজ করে, সেই জন্য এগুলা রিপোর্ট তৈরি করে রাখতে হয়, বিভিন্ন প্রকার অডিট এবং টেকনিক্যাল বিষয়গুলো আহ, করা হয়। এখন আমাদের যেগুলো আলোচনার বিষয় থাকে, আমরা প্রায় 24-25টা ক্লাস নিয়ে থাকি, যে ইন্ট্রোডাকশন ক্লাস মডিউল নিয়ে, তারপর হচ্ছে কেবল ইনসুলেশন, এসটিএলটি কেবল কিভাবে নির্ধারণ করবে, সার্কিট ব্রেকার, ড্রপ ভোল্টেজ, বাস বার বিবিটি ক্যালকুলেশন এবং ওয়েট, সাবস্টেশনের দুটো আরো এক্সট্রা দুটো থাকে, তারপর হচ্ছে লাইট লুমেন্স মেথড, 4টা অটোক্যাডের ক্লাস থাকে, তারপর হচ্ছে আর্থিং ক্যালকুলেশন এবং লেআউট করতে পারবেন, ইউপিএস ডিজাইনের 2টা ক্লাস, এসএলডিএলডি এর প্রায় 2টা ক্লাস, তারপর হচ্ছে আইপিএস ইউপিএস এর ডিটেলস, আরএসসি নিরাপনের রিকোয়ারমেন্ট গুলো, মেনটেন্স ডকুমেন্টস গুলো নিয়ে আলোচনা করা, ওয়াল টেস্ট নিয়ে, ইলেকট্রিক্যাল টেস্ট গুলো নিয়ে কথা হয়, আপডেট সিভি এবং অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসিডিউর, খুব ইম্পর্টেন্ট ইস্যু। এবং আপনার সিভিটা কিভাবে তৈরি হবে, শুধু গতানুগতিক বড় ভাইয়ের সিভি নিয়ে আপনি করেছেন, আমারটা ছোট ভাই করেছে, ছোট ভাইটা বড় ভাই করেছে, এভাবে সিভি কিন্তু চলে আসতেছে। সিভি গুলাকে একটু কষ্ট করে আপনি আমার সাথে একটা, বা আমাদের ইউটিউবে আছে, ইউটিউবে আছে, আপনি দেখবেন, সিভি চমৎকার হতে হবে, আপনাকে ফুটিয়ে তুলতে হবে সিভি, আপনি কাজগুলো যা জানেন তা ফুটিয়ে তুলতে হবে সিভিতে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স, আপনাদের সাথে যে আমাদের লং একটা মডিউল আছে, এখানে যা শর্ট করে আপনাদেরকে দেখানো হলো যে আমাদের মডিউলের একটা অংশ। তো এখন উম আপনাদের কোনো কোশ্চেন থাকলে ব্রাদার করতে পারেন, আমরা শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে। আর যারা আমাদের অ্যাডভান্টেজে এই কোর্সটা আমাদের লঞ্চ হবে 15 তারিখ থেকে, কোর্স করতে চান, তারা আমাদেরকে চ্যাট বক্সে নাম্বার দিতে পারেন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন প্লিজ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আরএসসির অডিটের জন্য যেসব ডকুমেন্ট মেনটেন করা লাগে, তো হুম। যদি মানে ট্রান্সফরমার যদি অয়েল ট্যাপ না হয়ে যদি ড্রাই ট্যাপ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে কি? মানে হ্যাঁ, আমার ফ্যাক্টরি, ডকুমেন্ট তো লাগবেই। ওটা তো আপনাকে অ্যানুয়ালি টেস্ট করতে হবে না? মানে আমার ফ্যাক্টরিতে আসলে ট্রান্সফরমারের আপনার অয়েল ট্যাপ নেই, সবগুলি ড্রাই ট্যাপ ট্রান্সফরমার। তো সেই ক্ষেত্রে আসলে কি রিকোয়ারমেন্ট, এটা আসলে আমার জানা নেই আর কি। শোনেন ভাইয়া, আমি বলি যে আইএসও যেমন একরকম স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে, আরএসি করে একরকম, নিরাপন করে একরকম, সোশ্যাল টেকনিক্যাল অডিট গুলো একরকম করে। যদি আপনার নেটিং ডাইং হয়, সেগুলো আপনার চেকবুক অবশ্যই করতে হবে তাদের প্রসিডিউর অনুযায়ী। ওকে, ওকে। মানে চেক ব্যাক অ্যানুয়ালি ইন্সপেকশন মানে কি, সব কিছু চলে আসবে আপনার, ঠিক আছে? স্যার, আরেকটা জিনিস কোয়ারি ছিল, সেটা হচ্ছে যে সুইচ গিয়ার টেস্ট বা সাবস্টেশন টেস্ট, এই টেস্টটা আসলে কি রকম বা কি বোঝাচ্ছে, এটা কি একটু ধারণা দিতে পারবেন স্যার? হ্যাঁ, সুইচ গিয়ার টেস্ট বলতে যখন আপনি অ্যানুয়ালি সুইচ গিয়ার টেস্ট, বা অ্যানুয়ালিতেও চলে আসছে ওইটা, বা সুইচ গিয়ার টেস্ট, আপনার ব্রেকার থেকে এসিবি ভিসিবি যা আছে ওগুলোর তো নির্দিষ্ট একটা আপনার পারফরমেন্স আছে, এগুলো আপনাকে চেক ব্যাক করতে হয়, ওগুলা করতে হয়। তারপর মজার বিষয় হচ্ছে, আমাদের এখানে আরো একটা জিনিস আছে, একটু দেখাই দিই আপনাকে, কয়েক মিনিট টাইম আছে। এই যে আপনি আপনি বাসবার ক্যালকুলেশন, ভোল্টেজ, এখানে অটোমেটিক আমরা করে রাখছি এক্সেলে, প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের এরকম একটা অটোমেটিক যে শর্ট সার্কিট কারেন্ট টেস্ট করবেন, সূত্র তো ম্যানুয়ালি আছেই। আর আপনার আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন যেন আপনি শুধু ডাটা বসান, যেমন ধরেন এখানে আমি 1 কেবির একটা ট্রান্সফরমারে আমি কপার দিয়েছি 9.4, আর হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13 হয়েছে। তো আপনার 25 আর নিচে তো কোনো কেবল নাই। তো এখানে যদি আমি 500 দিই, ধরেন আমি 500 দিলাম, 500 একটা দেখেন, এই যে আমার কেবল চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি টাইমিংটা আমি একটু বেশি ধরি, তাহলেও কিন্তু এখানে আমার চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এভাবে আমরা আপনাদের জন্য সবকিছুকে একদম ইজি ভাবে যেন আপনারা করতে পারেন, আমরা এগুলা করে রাখছি। আমাদের সাথে আসার সুযোগ থাকলে আহ মোস্ট ওয়েলকাম, আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এই যে ভোল্টেজ স্যার ড্রপ একটা কোশ্চেন ক্যালকুলেশন। হুম। স্যার, ওই হ্যাঁ, যে সুইচ গিয়ার টেস্ট, যেটা আমরা সিআরএম টেস্ট, স্ট্রিপ টেস্ট বা আরো কি কি আছে, তো এগুলা কি আরএসসি এর রিকোয়ারমেন্ট আছে নাকি নিরাপনের জন্য বা? তো না, নিরাপন আর আরএসি অলমোস্ট এক। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে, আচ্ছা, আচ্ছা। শুনেন, নিরাপন বা আরএসি, যেমন আমার যারা কোর্স করে, নিরাপন বা আরএসি কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার
ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড। মনে করেন আপনি একটা সাবস্টেশন তৈরি করবেন, আপনি নিরাপনের ভাষায় করবেন না, আপনি আরএসি এর ভাষায় করবেন না, বা আরএসি এটা বলে না আপনাকে। আরএসি কি বলতেছে যে আপনি ইলেকট্রিক্যাল একটা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডটা করেন, সিভিল একটা সিভিলের স্ট্যান্ডার্ড করেন। ওরা ওদের কোনো মন গড়া ব্রাদার, ওদের কোনো মতভেদ নাই। মতভেদটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, বা যে কাজটা করবেন আপনি প্রপারলি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। ওকে, আচ্ছা, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড আমরা কোনটা ফলো করবো, বিএনবিসি না এনএফটি না আমরা বিটিএস? আমরা বিএনবিসি এনএফপি ব্রিটিশ স্ট্যান্ডার্ড আমরা জল খিচুড়ি ভাবে করি। কারণ হচ্ছে এটা যে আপনার আমাদের যে বাংলাদেশের যে বিএনবিসি স্ট্যান্ডার্ড, এটা পরিপূর্ণতা এখনো পাইনি। মানে আমরা যেহেতু গরিব, মানে আমরা তো উন্নয়ন দেশ, হ্যাঁ, উন্নয়ন করে আমরা মাইকে পাঠিয়ে ফেলি। যেমন একটা বই যেটা গাইডলাইন গুলো, এগুলো হচ্ছে কি 3 বছর পর পর আপডেট করা উচিত, বুঝছেন? 3 বছর পর পর। তো এগুলা বিএনবিসি মনে করেন 13-14 বছর হয়েছে আপডেট হয়নি। বিএনবিসি দেখবেন যে সবসময় খালি 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, মানে আজকে থেকে 15 বছর আগে তো 10 তলা বিল্ডিং অনেক বড় ছিল, বুঝেন? হ্যাঁ, জি স্যার। ফ্যাক্টরির কোনো কথা ডিরেক্টলি আপনি খুবই কম, নাই নাই বললে চলে, একটা জায়গা তো লেখা নাই থার্টি আমার থ্রি জানা, কেবি বা ড্রাই টাইপ ট্রান্সফরমার এইসব সম্পর্কে খুবই কম। খুবই কম। কারণ কি 15 বছর। আর এনএফপি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, বুঝলেন? এটা হচ্ছে আইএসি হচ্ছে ইন্টারন্যাশনালি, এগুলো হচ্ছে কি যুগের সাথে তাল মিলিয়ে চলে। এখন ফ্যাক্টরি যখন কাজ করতে যায় তখন এই বিএনবিসি কে দেওয়া হয় না অনেস্টলি। যেমন এনএফপি জি স্যার। বিএনবিসি কে দিয়ে আপনি এলপিএস ডিজাইনই করতে পারবেন না, রিস্ক জি ফ্যাক্টরটা যে আপনি পাবেন, শুধু কিছু পাবেন না। অ্যালুমিনিয়াম দিয়ে আপনি কোনো জায়গাতে এলপিএস করতে পারবেন কিনা এই কথা আপনার হাওয়া বলেনি নাও বলেনি। অ্যালুমিনিয়াম দিয়ে যে করা যায় এই কথা কোনো জায়গাতে লেখা নাই। তাহলে আপনি কি করবেন সেটাই অ্যালুমিনিয়াম? স্যার, এখন দেখা গেল আমরা বিএনবিসি বা এনএফটি বা বিটিসি স্ট্যান্ডার্ড ফলো করে একটা সাবস্টেশন বা কোনো কিছু ডিজাইন করলাম, কোনো ফ্লোর বা ফ্যাক্টরি, তো আরএসসি বা নিরাপন আসার পর কোটেশন দেওয়া শুরু করলো যে না এটা হচ্ছে না, না। তো এটাকে এটাকে মেনটেন করার জন্য একটা ই আছে, দেখেন, এটাকে জন্য একটা টেকনিক আছে। এনএফপিএ কে অলমোস্ট ফ্যাক্টরি ফলো করে, এনএফপিএ কে, ঠিক আছে? এনএফটি। এনএফপিএ যদি স্ট্যান্ডার্ড, এটা আমেরিকান, বুঝেন না, আমেরিকা গুরু না, ওরা তো আপডেট। হ্যাঁ, এখন শুধু যদি এনএফপিএ কে নিয়ে করেন, আর মনে করেন এনএফপিএ তে সেফটি চাইছে 2, বিটিসি স্ট্যান্ডার্ড চাইছে 4, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন কোনো কোনো জি। জায়গায়। তখন এটাকে কম্পারিজন করে 3 করে, আমরা করি এরকম মাঝে মধ্যে, যদি আচ্ছা। ক্লায়েন্ট চায়, নাহলে ওকে 2 দিয়ে করে দিই, বলে দিই যে এটা স্ট্যান্ডার্ড। যেমন আমরা কোটেশন দিয়ে আমরা কাজ করি যখন, এগুলো এগুলো তো আমরাই কাজ করি, এলপিএস এর কাজ করি, তখন ফ্যাক্টরিকে আমরা বলে দিই যে আমরা এনএফপি এর স্ট্যান্ডার্ড করতেছি। কারণ প্রাইজিং ভেরিয়েশন আছে, 3 নিলে আপনার অনেক ভেরিয়েশন আছে না, সেফটি ফ্যাক্টর একটু জি। বেশি নিলে তো ম্যাটেরিয়ালের আপনার ওয়েটও চেঞ্জ, সব চেঞ্জ। ঠিক আছে? তবে আপনারা যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, যদি সুযোগ থাকে আমি বলতেছি, আমরা এই কোর্সে আসেন, হিউজ পরিমাণ ডাটা। আমি এটা মানে মাঝে মধ্যে এবার বলি যে লাইফ চেঞ্জিং কোর্স, অনলি ফর 7,500 টাকা আমাদের কোর্স ফি, 5,000 টাকা আমরা এই কোর্সটা করাই। আপনাদেরকে আমি বলবো যে টাকাটা ভাই টোকেন মানি। আমাদের জাস্ট আপনাদের সাথে এই যে এই সেমিনার গুলো করার মানে হচ্ছে আমাদের সেল সার্ভিস, পার্টস হচ্ছে অটোমেশন নিয়ে কাজ করি, আপনাদের সাথে কানেক্টেড হওয়া, এখন ভাই না। আপনারা এই কোর্সে আসেন, আপনারা দেখবেন যে কি পরিমাণ আপনারা মানে ডেভেলপ হতে পারছেন, এবং আপনাদের কনফিউজ বিষয়গুলো কেটে যাবে। যে ওকে। আরএসি কাজ করে কি, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার সেফটি, বয়লার সেফটি। এখন আমার কথা হচ্ছে আমার ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি যদি একটা কোম্পানিকে সাজাই, কারো কোনো কোনো অডিটের মানে পারমিশন নাই যেটা ভুল ধরতে পারে, আর কোনো অডিট ভুল ধরবে না। তারা চায় যে আপনি কমপ্লায়েন্স এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কোম্পানিটাকে সাজান, প্রিয় ভাইরা। বুঝা গেছে বিষয়টা? ওরা ওরা জি জি আপনাকে স্যার। ভুল করার জন্য আসেনি, ওরা এসছে আপনাকে ডেভেলপ করার জন্য। তার মানে আমাদের একটা মানে ডকুমেন্ট দেখাতে হবে যে আমরা এই স্ট্যান্ডার্ড ফলো করে কাজটা করছি, তখন ওরা আপনাকে মেনে নেবে ডকুমেন্টস না, নাকি? নির্দিষ্ট যেটা যার পলিসি কথা বুঝেন। মনে করেন আপনি একটা রুমের লাইট লুমেন্ট দিয়েছেন, এই রুমের কত লাইট প্রয়োজন, এটা তো এই এনএফপিএ বা বিএনবিসি বলতেছে না, কি সরি, এই আরএসি বলতেছে না। এটা আপনার আপনার ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে যে অফিস রুমের জন্য 300 লাক্স প্রয়োজন। আপনি 300, আপনি রাখবেন 300, একটু কম বেশি, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, টেস্ট করবে যে আপনার 300 আছে কিনা, যদি 300 না থাকে, মনে করেন 200 আছে, তাহলে মানুষের চোখে ক্ষতি করবে, এটা হবে না। সুইং সেক্টরে 600-700, আপনাকে কোনো জায়গাতে 1500 লাক্স থাকতে হয়, ঠিক আছে? সেখানে থাকতে হবে, না থাকলে লাক্স মিটার দিয়ে মাপবে, যদি না থাকে আপনার ফাইনিং দিবে। এবং এসএলডি কিভাবে পাস করাবেন, ঠিক আছে? এবং এসএলডি এর খুঁটিনাটি থেকে আরএসি নিরাপণে কিভাবে পাস করাবেন, এগুলো নিয়ে সব কিছু আপনার ডিটেলস আলোচনা হবে।
দেখে দেখে আমি আমার সেমিনার তো বললাম, এই সেমিনার আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাই, সেখানে আমি এই যে 1 ঘন্টাতে wrap up করলাম। আর অ্যাডভান্টেকের আছে, আপনার ইউটিউব চ্যানেল আছে আপনাদের এখানে, এখানেও অনেক কিছু শিখতে পারবেন। কোর্স না যাদের কারণ যাদের করার সুযোগ থাকে না, এখানে 200টা মতো ভিডিও আছে। এখানে এই যে নিরাপন অডিট, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, এসএলডি, যা কথাগুলো অনেক কিছু আছে এবং ধারাবাহিক আমি একটা প্ল্যান করেছি যে সেমিনার গুলো তো ভাই লং টাইম নিতে পারবো না আপনাদের সাথে ব্যস্ততার কারণে। সেজন্য এই অ্যাডভান্টেজ এই এতে সব কিছু একদম আপনাদের জন্য, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, নিয়ম নীতি থেকে শুরু করে এখানে অনেক কিছু দেওয়া আছে এখনো। এগুলো আপনাদের অটোক্যাডের 10টা 12টা মতো ভিডিও, অলরেডি 4টা দেওয়া আছে, একদম পূর্ণ, কোনো কেটে কুটে না। আপনি যদি এখান থেকে অটোক্যাড শিখতে চান তাও পারবেন না। আর্থিং সাইজ ক্যালকুলেশন কিভাবে করবেন এগুলো, এবং এলসি ভিএফডির প্যারামিটার দেওয়া থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন। এই যে আপডেট সিভি কিভাবে কি করবেন, আপনাদের সময় কোর্সে আসার সুযোগ না থাকলে এখানে এসেও আপনারা কিছু হেল্প নিতে পারেন। তো কারো কোনো প্রশ্ন আছে কি ব্রাদার? বা আজকে সেমিনার কেমন লাগলো, যদি অনেক শর্ট করেছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। একটা বিষয় একটু ইনকোয়ারি আছে, সেটা হচ্ছে সাবস্টেশন রিলেটেড একটা যে সাবস্টেশনের যে লেআউটটা যদি আবার একটু কাইন্ডলি একটু রিপিট করতেন অল্প সময়ের জন্য। আচ্ছা, আমি রিপিট করতেছি, সমস্যা নাই। আর আমি আপনাদের অনেকে চলে গেছে আমাদের সময়, আপনাদের 2টা পেজ এবং ইউটিউব দিয়েছি, একটু কষ্ট করে ঘুরে আসেন আপনারা যারা আছেন। হ্যাঁ, আপনাদের কাজে আসবে। আর আমি ভাই যেটা বলবো লেআউটটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, তো ভাই যেটা বলছিল স্ট্যান্ডার্ড, এখানে দেখেন এই ইটাতে আইসি কি বলতেছে, এনএসি কি বলছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে, আইসি কি বলছে, বিএনপিসি কি বলছে, আই ট্রিপল কি বলছে। এখানে দেখেন মজার বিষয় একটা দেখেন, তাহলে আপনি ভাই আছে কিনা আমি জানি না, এই সেফটি জি কি বলছে। আছে। আপনি আপনি এখানে আপনি মাথাটা আপনার হ্যাং হয়ে আছে, এখানে আপনি ছুটে যাবেন। আমি মাথা ছুটে দিয়ে এবং অনেক কিছু আলোচনা করি, কিন্তু টাইমের স্বল্পতার কারণে পাচ্ছি না। আইসি দেখেন বলছি 1.2 থেকে 1.5 পর্যন্ত আপনি বেশি নিতে পারবেন, এটা সেফটি গুণ, ঠিক না? ওই যে ওই সেফটির মতো আপনি যে কথাটা বললেন যে জি 1.2 কেন নিবো, আপনি তো 1.5 পর্যন্ত নিতে পারবেন ভাই। এখন প্রাইজিং এর জন্য আপনি এটা নিতে পারবেন, এর নিচে তো আপনি আসতে পারবেন, এটা আপনার নিতেই হবে। হ্যাঁ, আচ্ছা গেল। তারপর এনএসি কি বলছে 1.25, ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলছে 1.25, আপনার আইএসও বলছে, আইএস বলতেছে 1.3 থেকে 1.5, তারপর ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলছে 1.25 থেকে 1.5, আই ট্রিপলি বলতেছে 1.2 থেকে 1.5। এখন এখানে মজা হচ্ছে কি দেখেন, আপনি যদি নিয়ে রাখেন 2.5, তো সবটি মিট করতেছে না, দেখেন তো একটু জি করতেছে, হ্যাঁ। অলমোস্ট করতেছে। হ্যাঁ, তো আপনাকে এভাবে আপনি যদি নিতে চান তাও পারবেন। আর সর্বনিম্নটাও যদি নেন 1.2 নেন শুধু, তাহলে দেখেন হ্যাঁ, একটা, দুইটা, বুঝতে তিনটা, পারলাম। 4টা, 5টা আপনি ফলো করছেন অডিট, এত লাগে নাকি? মাথা ক্লিয়ার হয়েছে আপনার? মানে যেটা স্ট্যান্ডার্ড অলমোস্ট 2-1 কম বেশি সবারই সেই স্ট্যান্ডার্ড। ওকে, এই যে দেখেন, এটা এটা কি, এটা কি কোন দেশ? ইউএসও, এটা ইউকে, এটা ইন্ডিয়া, বাংলাদেশ। বুঝছেন ঘটনাগুলো? এইগুলো প্রত্যেকটারই আছে। তো এগুলা আপনার ইউএসএ বা ইউকে আর হচ্ছে আপডেট করে রাখে, এনএফপিএ কে ফলো করলে। এনএফপিএ তারপর যে এনএসসি আইএসসি, এগুলো অলমোস্ট মনে করেন খুব আপডেট গাইডলাইন। আপনি কি বলছিলেন? আমি এই যে আমাদের দেখেন কেবল, এমন কেবল নাম্বার, কেবল গুলো কিভাবে লিখে প্রকাশ করবেন, তারপর হচ্ছে কি টাইপের আরএম কিভাবে বের করবেন, মানে আপনি এই কোর্স করলে একদম খুঁটিনাটি থেকে আপনি একদম অ্যাডভান্স পর্যন্ত ইলেকট্রিক্যালের আপনি একদম মানে পানির মতো একবারে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? আর তারপর হচ্ছে কন্ট্রোলিং করবেন, তারপর হচ্ছে অটোমেশন করবেন, দেন আপনি ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভার পাওয়ার কথা আপনি পেয়ে যাবেন। বড় ভাইয়ের প্রশ্নটা আমি কই যে দিই, সাজানো হয়ে যাচ্ছে। আর ভাই স্যার এখন তো যদি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটু কোয়ারি ছিল, আমি নামাজে যাবো তো স্যার, এই কারণে একটু আপনাকে একটা টেক্সট দিয়েছি স্যার, আমাকে একটু ফ্লোর দিবেন স্যার। টেক্সট কি দিয়েছেন ভাই? আপনার টেক্সট তো হয়ে আছে। আজকে রেকর্ডটা কি পাবো এটা নাকি কোনটা? না না, এটার পরের টেক্সটটা আমি দিয়েছি আপনাকে, যে স্যার আমাকে শেয়ার একটু সামথিং কথা। প্লিজ গিভ এ ফ্লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্লোরের এটা, আচ্ছা আপনি একটু কষ্ট করে আমার
তাহলে আমরা রাপ আপ করে দিই। আর কেউ যারা কোর্স করতে চান আমাকে নাম্বারটা দিবেন প্লিজ, আপনাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? আর আচ্ছা আপনারা জানেন যে আমাদের কোর্স হচ্ছে 7,500 টাকা। যারা সেমিনার করে বা আজকে যুক্ত থাকে তাদের জন্য আমরা 5,000 টাকা রাখি অনলি, নাহলে 7,000 টাকা 500 টাকা। আমার এই নাম্বারটা আছে ব্রাদার, বা অ্যাডভান্টেকের আপনি পেজে যে পেজটা নাম্বারটা পাবেন, নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপ করেন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে ঠিক দিয়ে আছে, দেবো। ঠিক আছে ভাই। তাহলে আবার বলছি, থ্যাংক ইউ সবাইকে রমজানের মধ্যে যুক্ত হওয়া, এবং কেউ যদি কোর্স করতে চান আপনার নাম্বারটা দিবেন।